সুদর্শকবৃন্দ, আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির প্রতি শনিবারের আইন বিষয়ক অনুষ্ঠান আইন অধিকারে। পরবর্তী 1.5 ঘন্টা আমি আবু রেজা আপনাদের সাথে থাকব। এই অনুষ্ঠানে আমরা ব্রিটেনের বিভিন্ন আইন, বিশেষ করে ইমিগ্রেশন, অ্যাসাইলাম, হিউম্যান রাইটস, ফ্যামিলি ল নিয়ে কথা বলে থাকি। এই অনুষ্ঠানে আপনারাও আমার সাথে যোগ দিতে পারেন। টেলিভিশনের পর্দায় যে নাম্বারটা দেখছেন, এই নাম্বারে রিং করে আমার সাথে কথা বলতে পারেন। আইনের ব্যাপারে কোনো জিজ্ঞাসা থাকলে আমাকে প্রশ্ন করতে পারেন। আমি আমার যথাসাধ্য সম্ভব আপনাদের প্রস্তুতি দিতে চেষ্টা করব। তবে একটা কথা মনে রাখবেন, এই অনুষ্ঠানে আমরা যে ধরনের পরামর্শ দিই এটাকে একটা প্রাথমিক ধারণা, একটা গাইডেন্স হিসাবে নেবেন, কারণ আমরা আপনাদের কোনো কাগজপত্র দেখার সুযোগ নাই বা আপনাদের সাথে সামনাসামনি বসে বিভিন্ন ধরনের প্রশ্ন করে আপনাদের কেসটা নিয়ে সম্যক উপলব্ধি করারও কোনো সুযোগ আমাদের নাই। তো এই জন্যই এটার উপরে ভিত্তি করে, আমাদের পরামর্শের উপরে ভিত্তি করে দয়া করে কোনো সিদ্ধান্ত নেবেন না। অভিজ্ঞ কোনো আইনজীবীর কাছ থেকে পরামর্শের কোনো বিকল্প নাই। তো যাই হোক, কেমন ছিলেন আপনারা? আশা করি ভালোই ছিলেন। সামনের মাসে তো ফেব্রুয়ারি মাস তো আমাদের বাংলাদেশে, আমাদের বাঙালি ভাষাভাষীদের জন্য ভাষার মাস। এই মাসেই অনেক ঘটনা ঘটে গিয়েছে আমরা জানি। তো আবার আসলে ফেব্রুয়ারি মাস আসলে এটা নিয়ে কথা বলবো। আবার সামনের মাস থেকেই কিন্তু আসছে পবিত্র রমজান, এবং আমরা আশা করি আমরা সবাই যার যার সাধ্য মতো আমরা রোজা রাখতে চেষ্টা করব। তো যাই হোক, আমরা অনুষ্ঠানে ফিরে যাই, দেখি আমরা কোনো আপডেট দিতে পারি কিনা। এই মুহূর্তে আমার কাছে যে আপডেট আছে, একজন কলার বোধে যুক্ত হচ্ছেন, দেখি কে আছেন কলার। হ্যালো কলার। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ, আপনি ভালো? জি, থ্যাংক ইউ সো মাচ। আপনি কমিউনিটির লাগি খুব সুন্দর মেসেজ নিয়ে আসেন। জি, আপনার কথাগুলো মধ্যে আমরা থ্যাংক ইউ ভাইয়া। জি জি। তো ভাইয়া, আমার একটা অ্যাসাইলাম ফার্দার সাবমিশন আমার প্রায় 16 বছর নিয়ে হয়েছে। এটা আপার কোর্ট থেকে ফেরত হয়েছে, এরর অফ ল। আগামী দিস ইয়ার এপ্রিলের 2 তারিখ হিয়ারিং আবার ফার্স্ট টাইম ওনার হয়েছে আর কি। জি। তো 1 আগস্টের পরে আমার 2টা মামলা আছে, তখন পর্যন্ত হয়েছে না। আমি রিয়েল পলিটিশিয়ান, হয়তো মেবি হইতে পারে। আমি আওয়ামী লীগও নাই, বিএনপিও নাই। তো আমি হইয়া গেছি আর 2টা এক্সপার্ট রিপোর্ট আছে, 2টা এক্সপার্ট রিপোর্ট। জি। এটা অনেক গরিব হয়েছে, 3-4 বছর খালি ডেট করে ওলা ফরি গিয়া আর বারো হইলো আর কি। তো আমার এখন থেকে প্রিপারেশন নিতে হইব। আমি আর একটা এক্সপার্ট রিপোর্ট করতাম নিয়ে, অথবা 12 তারিখ ইলেকশনের পরে যদি আমার উপরে মামলা হয় একটা আর একটা এক্সপার্ট রিপোর্ট করতাম না, 2টা এক্সপার্ট রিপোর্ট হইয়া না। আপনি যেটা করবেন, আপনি অবশ্যই আপনার অ্যাপিলের আগে যদি আপনি মনে করেন যে ইলেকশনের পরে আরও নতুন এভিডেন্স আপনার পক্ষে আপনি জোগাড় করবেন, তো আপনি মোটামুটি, ওরা নিশ্চয়ই আপনাকে টাইম একটা দেবে, তো আপনি মোটামুটি একটা সময়, যথেষ্ট সময় হাতে নিয়ে আপনি নতুন বান্ডেল সাবমিট করবেন, যাতে আপনি সাফিসিয়েন্ট টাইম থাকে হোম অফিস যাতে আপনার কেসটা তারা রিকনসিডার করতে পারে বা রিভিউ করতে পারে। তো আমার মতে মোটামুটি আপনার হিয়ারিংয়ের 4 সপ্তাহ আগে যদি আপনি সাবমিট করেন, তাহলে যদি কোনো ডেডলাইন না থাকে, তারা যদি আপনাকে কোনো ডেডলাইন না দিয়ে থাকে যে এত তারিখের মধ্যে তোমার কোনো আপ টু ডেট বান্ডেল বা আপ টু ডেট ইনফরমেশান সাবমিট করতে, আমি বলবো যে 4 উইকসের আগে, 4 সপ্তাহ আগে যদি আপনি সাবমিট করেন, তাহলে বলা যেতে পারে যে হোম অফিসের পক্ষে তাদের সাফিসিয়েন্ট টাইম থাকবে আপনার কেসটাকে রিকনসিডার করা বা রিভিউ করে তারা তখন একটা সিদ্ধান্ত দেবে। এটা কোর্ট হিয়ারিং ফোর্সে আমার এপ্রিলের 2 তারিখ আগে। জি, আমি আপনাকে বলবো আপনি 1 মার্চের আগেই সব ডকুমেন্ট সাবমিট করে দেন। বুঝছে। আর এরর অফ ল যদি মানে আপার কোর্ট থেকে আয়, নরমালি নিশ্চয়ই কেসটা স্ট্রং বা কিতা হয় না, এরর অফ ল মানে এই না যে আপনি কেসটা পেয়ে গেছেন। এরর অফ ল মানে যে আগের জাজ আইনগতভাবে কোনো জিনিস ভুল করেছে, কোনো জিনিস হয়তো উনি কনসিডার করেনি, কোনো জিনিস হয়তো উনি ইগনোর করেছেন বা আইনের ভুল ব্যাখ্যা দিয়েছেন। এর ফলে কি হবে, নতুনভাবে যে কোর্টে হিয়ারিং হবে, সেই হিয়ারিংয়ে তারা আবার, এখন এটা যদি আপনার ফুল হিয়ারিং হয়, কোনো সময় এরর অফ লতে কেস যদি রিটার্নও করে, তাহলেও তারা হয়তো বলে কোনো ফাইন্ডিংস তারা হয়তো প্রিজার্ভ করে। আমি জানি না আপনার ক্ষেত্রে তারা কোনো ফাইন্ডিংস প্রিজার্ভ করেছে কিনা, নাকি তারা পুরোটাই আবার ফ্রেশ হিয়ারিং করার জন্য বলেছে। যদি পুরোটাই ফ্রেশ হিয়ারিং হয় তাহলে আপনার জন্য ভালো, কারণ তাহলে তারা আগের কোর্টের কোনো ফাইন্ডিংসই তারা সেভ করেনি, ফলে সব কিছু নতুনভাবে জাজ দেখবে।
হচ্ছে আর একটা এক্সপার্ট রিপোর্ট আনলে বেটার হবে ভাইয়া না? না, এখন আপনার প্রশ্ন হচ্ছে আপনার এক্সপার্ট রিপোর্ট 10টা বা 20টা দিতে কথা নাই, আপনি আপনার আইনজীবীর সাথে পরামর্শ করেন। আপনার আইনজীবী কি বলেন, আপনার আইনজীবী কি মনে করে যে আপনার এক্সপার্ট আপনাকে কতটুকু হেল্প করবে। এখন যে জিনিসগুলি ধরেন বাংলাদেশ সম্পর্কে আমরা সবাই জানি, তারা জানে, সে বিষয়ে তো আসলে এক্সপার্ট আনলেও কোনো ম্যাটার করবে না। তারপর যেমন ধরেন আপনার ক্রেডিবিলিটি, আপনার বিশ্বাসযোগ্যতা, সেটা তো এক্সপার্ট আপনার বিশ্বাসযোগ্যতা তো বাড়াতে পারবে না। এক্সপার্টের রিপোর্ট হেল্প করে কোন কোন ক্ষেত্রে, যে ক্ষেত্রে আপনার কোনো এভিডেন্স নাই, যে ক্ষেত্রে আপনার কোনো ইনফরমেশন নাই, সেক্ষেত্রে যদি একটা ব্যতিক্রম ধর্মী একটা কেস নিয়ে আপনি আসেন, সেক্ষেত্রে হয়তো এক্সপার্টের রিপোর্ট আপনাকে হেল্প করতে পারে। ধরুন ফর এক্সাম্পল আপনি দেখাচ্ছেন যে আপনার একটা দেখালেন ক্যান্সারের একটা রোগ আছে, একটা বিশেষ একটা ক্যান্সার, যেটার কোনো চিকিৎসা বাংলাদেশে নাই। এখন এটা হয়তো আপনি বাংলাদেশ সম্পর্কে মেডিকেল রিপোর্টে হয়তো আপনি পাবেন না। তো এটা একটা এক্সপার্ট আপনাকে হেল্প করতে পারে যে এই ধরনের কোনো যদি কোনো মেডিকেল প্রবলেম হয় তার ট্রিটমেন্ট বাংলাদেশে আছে কিনা, আসলে এটা কতটা ব্যয়বহুল হবে এবং এটাতে আপনার চিকিৎসা পাওয়ার সম্ভাবনা কতটুকু, ফলে এই দেশ থেকে গেলে আপনার লাইফটা কতটা রিস্কে থাকবে, এটা একটা হতে পারে। আবার যেমন ধরেন যদি আপনি এমন কোনো ঘটনা নিয়ে আসেন, ধরেন আপনি দেখাচ্ছেন যে আপনি বিএনপি করেন, কিন্তু বিএনপির ভিতরে একটা ফ্যাকশন, একটা দুটো গ্রুপ হয়ে গেছে, আপনি যে গ্রুপকে সমর্থন করেন তার যে যারা বিপক্ষ, সেই বিপক্ষরা শক্তিশালী, এবং আপনি বিএনপি করলেও, বিএনপি ক্ষমতায় গেলেও আপনার প্রবলেম হবে। এক্ষেত্রে তখন হয়তো আপনার এক্সপার্ট হেল্প করতে পারে যে ফ্যাকশনালিজম যদি থাকে তাহলে আপনার কতটা রিস্ক হতে পারে। এখন আপনি যদি বলেন আমি আওয়ামী লীগ করি, আমি দেশে গেলে আমার প্রবলেম হবে, এটা নিয়ে তো এদের প্রচুর আছে, রিপোর্ট আছে, কান্ট্রি পলিসি গাইডেন্সও আছে। তো সেক্ষেত্রে এক্সপার্ট আপনাকে কতটা হেল্প করবে আমি জানি না। বাট হ্যাভিং সেড দ্যাট, আমি আপনার কেস কিন্তু জানি না, আমি একটা আউটলাইন থেকে আমি আপনাকে এই অ্যাডভাইসটা করছি। আর মামলা কিটা যে খালি জাহাজের বিভাগ অনুসারে হইতে হবে নি, থানা না বাংলা? আপনার যদি কোনো শোনেন, আপনার বিরুদ্ধে যদি কোনো মামলা থাকে, তাকে আপনাকে দেখাতে হবে এই মামলাটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এবং বাংলাদেশে গেলে আপনি ন্যায় বিচার পাবেন না। কিন্তু বর্তমান যে কারেন্ট যে ক্লাইমেট, এই ক্লাইমেটে বাংলাদেশে গেলে আপনি বিচার পাবেন না, এটা তাদেরকে বিশ্বাস করানোটা কঠিন হবে। কারণ তারা মনে করছে যে নতুন সরকার আসার পরে সব ব্যবস্থা থেকে উন্নত হয়েছে এবং সরকার এই সমস্ত মামলার ব্যাপারে তারা ইন্টারফেয়ার করে না। এখন আপনার এক্সপার্টকে বলতে হবে যে না, তাদের কাছে প্রমাণ আছে যে সরকার ইন্টারফেয়ার করে এবং বিচার বিভাগ স্বাধীন নয়, এবং তত্ত্বাবধায়ক সরকার চাইলে আপনাকে রাজনৈতিক মতাদর্শের কারণে আপনার বিরুদ্ধে দ্বারা শাস্তি দিতে পারে, যদিও এটা কিন্তু সিপিএন যেটা কান্ট্রি পলিসি নোটের কিন্তু বিরুদ্ধে। তো এই ক্ষেত্রে আপনাকে এক্সপার্ট যদি তারা দেখাতে পারে যে বাংলাদেশে গেলে আপনি ন্যায় বিচার পাবেন না, তাহলে সেক্ষেত্রে হয়তো এক্সপার্টের ওপিনিয়ন আপনাকে হেল্প করতে পারবে। মনে রাখবেন এটা কিন্তু কান্ট্রি পলিসি গাইডেন্সের বিরুদ্ধে যাচ্ছে। তো যদি এক্সপার্ট অত শক্তিশালীভাবে তিনি দেখাতে পারেন যে বাংলাদেশে এখনো ন্যায় বিচার হয় না, আপনি আওয়ামী লীগ করেন এই কারণে আপনি বিচার পাবেন না, তাহলে হয়তো এক্সপার্টের রিপোর্ট আপনি হেল্প করতে পারে। আচ্ছা, থ্যাংক ইউ। একটা কোয়েশ্চন, আমার খালাতো ভাই ওই সাইলামে কোর্টের মাধ্যমে ফাইসি কিনে নি, ওখানে এত কিছু জানেন না, বাড়ি কিনতে পারবো নি বা রেন্ট নিতে পারবো নি বা কাউন্সিলে কিভাবে না, উনাকে যেটা হবে, উনি অ্যাসাইলাম কেসটা উনি পাওয়ার পরে যেটা হবে, হোম অফিস ওনাকে গ্রান্ট দেবে, ওনাকে তারা 5 বছরের এগুলা সব ফাইলে এটা দিলে উনার এখানে বাড়ি কিনতে, চাকরি পেতে, বিজনেস করতে বা বেনিফিট ক্লেম করতে কোনো বাধা নাই। খালি বাংলাদেশে উনি যেতে পারবেন না। এই ওই যে কাউন্সিলর কোডটা ফাইলে কি করা লাগে? কাউন্সিলের জন্য ওনাকে অ্যাপ্লাই করতে হবে, ওনাকে অ্যাপ্লাই করে বিড করতে হবে। কাউন্সিলের যে ওয়েটিং লিস্ট আছে সেখানে থাকতে হবে। এটা ডিপেন্ড করবে উনি কোন কাউন্সিলে আসেন। কোনো কাউন্সিলে অনেক লম্বা লাইন, কোনো কাউন্সিলে হয়তো লাইনটা একটু ছোট। বাট যেহেতু উনি অ্যাসাইলাম পেয়েছেন, উনার প্রতি তারা আরও একটু হয়তো সহানুভূতিশীল হবে এবং উনি হয়তো অন্য অনেকের চাইতে হয়তো তাড়াতাড়ি ঘর পাবেন। বাট ওনাকে ওই নর্মাল প্রসেসে ওনাকে অ্যাপ্লাই করতে হবে ঘরের জন্য। উনি যদি রেন্ট চান, উনি অবশ্যই উনি বেনিফিটে উনি ইউনিভার্সাল ক্রেডিট উনি পেতে পারেন। ইউনিভার্সাল ক্রেডিটের ভিতরে উনি অবশ্যই যেটা হাউজিং বেনিফিট সেটা উনি আর কি পাবেন। আর কোনো সুযোগ সুবিধা বেনিফিটও পাইতে? হ্যাঁ, উনি সব ধরনের পাবেন। ইউনিভার্সাল ক্রেডিট যেটা আছে সবই পান। ইউনিভার্সাল ক্রেডিট তো সব ধরনের বেনিফিটই ওনাকে দেয়। আনএমপ্লয়মেন্ট বেনিফিট থেকে যত ধরনের বেনিফিটে উনি ইন্টাইটেল সব উনি পান। ওনার উচিত হবে অতি দ্রুত জব সেন্টারে গিয়ে অ্যাপ্লাই করে দেওয়া। জব সেন্টারে গিয়ে সব অ্যাপ্লাই করে? জি।
থ্যাংক ইউ You're সো welcome. মাচ, খুব খুশি। Welcome. আসসালামু আলাইকুম। আসসালাম। আরেকজন কলার যুক্ত হচ্ছেন, কে আছেন? হ্যালো কলার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি একটা কথা জিজ্ঞাসা করছিল আপনার, জি একটু বলেন, একটু আস্তে আস্তে বলেন যাতে আমি ব্যাপারটা শুনতে পারি। যে হাজবেন্ডে পান স্টেট পেনশন আর জুবিলিটি অ্যালাউন্স, আর আমি আপনার কেয়ারার অ্যালাউন্স পাই আছে, জি আর ব্যাসেল ক্রেডিটে আমার রেন্ট দেয় পাবো না। তখন দেশে যেতাম চাইছিলাম আর কি, তখন থাকতাম পারবো ব্যাসেল ক্রেডিটে। আপনি যদি লম্বা দিন দেশের বাইরে থাকেন তাহলে আপনাকে অবশ্যই জানাতে হবে, জানালে ওই সময়টার জন্য আপনার বেনিফিটটা বন্ধ থাকবে। আপনি কতদিন থাকতে চান? আমার মতে আপনি যদি 4 সপ্তাহ বেশি থাকেন তবে আপনাকে অবশ্যই জানানো উচিত। 4 সপ্তাহ বেশি থাকলে অবশ্যই জানানো উচিত। আর স্টেট পেনশন পাই আপনি যদি স্টেট যে পেনশন পান সেই পেনশন বাংলাদেশে থাকলেও আপনি পেনশনটা পেতে পারেন, পেনশনের সাথে সম্পর্ক নয়, বাট অন্যান্য বেনিফিটগুলি আপনাকে জানাতে হবে। পেনশন এদেশের বাইরে আপনি সরাসরি আপনি পুরোপুরি বাংলাদেশে চলে গেলেও আপনি পেনশন ক্লেম করতে পারেন সেখান থেকে। আর আমি যেন আপনার কেয়ারাল অ্যালাউন্স পাই, আর সেটা স্থগিত থাকবে, আপনাকে হয়তো ম্যাক্সিমাম 4 সপ্তাহ পর্যন্ত ক্যারি করতে দেবে। এর চেয়ে বেশি থাকতে গেলে তাদেরকে আপনি জানাই দেবেন যে আপনি এখন দেশের বাইরে যাচ্ছেন, এটা স্থগিত থাকবে, ফিরে এসে আবার জানালে এটা আবার তারা চালু করবে। ওকে, থ্যাংক ইউ। আসসালাম। শ্রী দর্শকবৃন্দ, আমরা আপনারা দেখছেন এনটিভির প্রতি শনিবারের আইন বিষয়ক আয়োজন আইন ও অধিকারে। এই অনুষ্ঠানে আপনারা ব্রিটেনের বিভিন্ন আইন বিষয়ে আপনারা প্রশ্ন করতে পারেন, বিশেষ করে ইমিগ্রেশন, অ্যাসাইলাম, হিউম্যান রাইটস, ফ্যামিলি ল, এবং আমরা যত সম্ভব আপনাদের প্রশ্নের উত্তরগুলো দিয়ে থাকি। তো যাই হোক, আমরা কিছু আপডেট নিয়ে কথা বলতে চাচ্ছি। আপডেটের মধ্যে আমরা প্রথম যে আপডেট আপনারা নিশ্চয়ই শুনেছেন, এর আগেও আমরা এই অনুষ্ঠানে বলেছি, সেটা হচ্ছে যে বর্তমানে যে ইমিগ্রেশন অ্যান্ড অ্যাসাইলাম ট্রাইব্যুনালটা আছে, এটার জায়গায় তারা একটা নতুন ব্যবস্থা আনতে চাচ্ছে। কারণ তারা দেখতে পাচ্ছে যে বর্তমানে এই ক্ষেত্রে একটা অ্যাপিল নিষ্পত্তি হতে হতে 1, 1.5, 2 বছরও লেগে যাচ্ছে। তো সেজন্যে তারা একটা কিভাবে দ্রুত 24 সপ্তাহের ভিতরে, মানে 6 মাসের ভিতরে অ্যাপিলকে নিষ্পত্তি করা যায়, এই জন্য তারা নতুন বিধান আনবে এবং তারা ইমিগ্রেশনের যাদের জায়গায় নতুন একটা পোস্ট ক্রিয়েট করবে, সেটাকে তারা বলবে অ্যাডজুডিকেট। অনেকেই হয়তো জানেন, অনেকেই যারা অনেকদিন ধরে এই বিষয়ে মাথা ঘামান, তারা জানেন যে এক সময় আজ থেকে 15-20 বছর আগে কিন্তু অ্যাডজুডিকেটরের সিস্টেম ছিল। পরবর্তীকালে এই অ্যাডজুডিকেটরদেরকে পদ পরিবর্তন করে ইমিগ্রেশন জাজ করা হয়েছিল। এখন আমরা আবার অ্যাডজুডিকেটরে ফিরে যাচ্ছি এবং এটাতে প্রচুর ব্যয় হবে এবং ব্যয়ের জন্যে সরকার বলতে চাচ্ছে যে তারা যে অ্যাসাইলাম সিকারদের যে বিভিন্ন হোটেল থেকে সরায়ে নিয়ে যাচ্ছে, অন্য বিভিন্নভাবে তারা ব্যয় সংকোচন করছে, সেখান থেকে তারা এটাকে ফাইন্যান্স করবে। নতুন করে অনেক পোস্ট তারা ক্রিয়েট করবে, অনেক স্টাফ থাকবে এবং এই সব কিছুর মাধ্যমে তারা অ্যাসাইলামকে খুব টাইটলি তারা অ্যাসাইলামকে দেখবে, কারণ তারা দেখতে পাচ্ছে অ্যাসাইলাম ক্লেম অনেকভাবে বৃদ্ধি পাচ্ছে এবং এইভাবে তারা এটাকে সমাধান করবে। তো এ ব্যাপারে আমার কিন্তু আসলে একটু আমি দ্বিমত পোষণ করি। আমি জানেন এভাবে করে তারা কতটুকু সফল হবে, বরঞ্চ এক্সিস্টিং সিস্টেমের ভিতরে আমরা দেখতে পাচ্ছি যে এখন যখন আমরা কোর্টে যাই, কোর্টে গেলে দেখি যে অধিকাংশ কোর্টরুম কিন্তু খালি। একটা কোর্টে যেখানে 30টা 35টা হিয়ারিং রুম থাকে, সেখানে দেখা যায় 5, 6, 7টাতেই মাত্র হিয়ারিং হয়, তেমন কেস হয় না। কেন হয় না? যে তো রুম তো আছে, তো নিশ্চয়ই হয় জাজের স্বল্পতা বা অন্য তাদের রিসোর্সের কমের কারণে এটা হচ্ছে না। তো এটাকে খামাখায় আমাদের ব্যাকলগ হচ্ছে, আমাদের কেস লোড বেড়ে যাচ্ছে, এটা মনে না করে এটাকে কি করে তারা ট্যাকেল করতে পারে, যাদের সংখ্যা বাড়াও, হিয়ারিং সেন্টার দরকার হলে ওপেন করো, এক্সিস্টিং সিস্টেমের ভিতরেই কিন্তু আমার মনে হয় এটাকে ট্যাকেল করা সম্ভব। প্লাস এই যে হোম অফিসে তারা আমরা দেখি যে ডিসিশন মেকিংটা, তারা যদি সেটাকে উন্নতভাবে ডিসিশন মেকিংটা করে, তাহলে সেক্ষেত্রে কিন্তু হয়তো বা তারা ভালো ডিসিশন
ডিসিশন দিতে পারে। আমরা অনেক ক্ষেত্রে অ্যাপিলে জয়যুক্ত হই, কেন হই? কারণ হোম অফিস ঠিক মতো তাদের কাজগুলো করেনি, তারা ঠিক মতো একটা কেস কনসিডার করেনি। ঠিক মতো কেসটা কনসিডার করলে হয়তো বা তারা যে সিদ্ধান্ত দিত সেই সিদ্ধান্ত হয়তো উচ্চতর আদালতে গেলেও এটা হয়তো বহাল থাকতো, কিন্তু ঠিক মতো এটাতে কাজ না করার জন্য, অদক্ষ কর্মশক্তি ব্যবহার করার জন্য, ঠিকমতো স্টাফরা এক্সপিরিয়েন্স না থাকার জন্যে তারা ঠিকমতো ডিসিশনগুলো দিতে পারে না, এবং সে কারণে আমরা দেখি অধিকাংশ ক্ষেত্রে কেসগুলিতে আমরা জয়লাভ করি। আমরা দেখেছি যে অ্যাপিলে যে কেসগুলি যায় তার 45 থেকে 50% মতো রাফলি কিন্তু যেটা সম্ভব। আমরা বিজ্ঞাপন বিরতির আগে একটু আপডেট নিয়ে কথা বলছিলাম, তেমন বেশি কিছু আপডেট নাই। যেটা আমরা বলছিলাম যে কোর্ট সিস্টেমের, ইমিগ্রেশনের কোর্ট সিস্টেমের জন্য ব্যাপক পরিবর্তন হবে। শাবানা মাহমুদ তিনি জানিয়েছেন এ ব্যাপারে কাজ চলছে, আমরা হয়তো দেখবো আরও নতুন স্টাফ নেওয়া হবে এবং পুরো সিস্টেমে একটা পরিবর্তন হবে। এবং তার এই পুরো কোর্ট সিস্টেমটার পরিবর্তনের পিছনে একটাই তাদের উদ্দেশ্য, যে কত তাড়াতাড়ি তারা কোর্ট থেকে সিদ্ধান্তগুলো দিতে পারবে। এবং এটার ভিতরে কিন্তু ওই যে বললাম যে রিপ্রেজেন্টেশন, লিগাল রিপ্রেজেন্টেশন, আইনি সহায়তা এসবই থাকবে। আরও একটা আপডেট আপনাদেরকে দিতে পারি, সেটা হচ্ছে যে এই কোর্টের প্রেসিডেন্ট তিনি কোর্ট সম্পর্কে, তিনি যে ইমিগ্রেশন কোর্টের ব্যাপারে বিভিন্ন কথাবার্তা উনি বলেছেন। উনি জানিয়েছেন যে কোর্টের পরে প্রচণ্ড প্রেশার, কোর্টের কাজ বেড়ে গেছে, এবং এছাড়াও কিন্তু দেখা যাচ্ছে কোর্টের বিভিন্ন কাজকর্ম নিয়ে মিডিয়াতে নানা ধরনের ক্রিটিসিজম হয়। আমরা জানি যে অবশ্যই এটা ক্রিটিসিজম হয়, এবং যেহেতু ইমিগ্রেশন একটা দেশের একটা লাইভ একটা পলিটিক্যাল ইস্যু, সেক্ষেত্রে অনেক ক্ষেত্রে কোর্ট সমালোচনার শিকার হন। তাদেরকে বলা হয় অনেক বেশি কেস তারা অ্যালাউ করে দিচ্ছে, কিন্তু এ ব্যাপারে কোর্ট তো বলবে যে তারা তাদের যে সিস্টেম, সেই সিস্টেমটাকে মেনে এবং আইনের ভিতরে থেকে তারা একটা সিদ্ধান্ত দেয়। তো এ ব্যাপারে কোর্টের সমালোচনা করে তো ঠিক নাম নয়। যদিও আমরা অনেক সময় সমালোচনা করি, আমরা বলি কোনো ক্ষেত্রে কোর্ট অনেক বেশি হোম অফিসের দিকে ঝুঁকে পড়ছেন। একজন কলার যুক্ত হচ্ছেন, কলটা নিয়ে নিই, তারপরে আবার কথা বলবো। হ্যালো কলার। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই আমার এখন বোন ফুটাইছিল গিয়া, ওদের সব গিয়া আইসেন আইয়া সালাম কেলেম করছেন গিয়া, করার পরে গিয়া বহুত দিন টানা খাইয়া রাখার পরে গিয়া অর্য 2020 গিয়া টান 3বার আপিল করছেন গিয়া, 3বার গিয়া 3 সপ্তাহ বাদে আপিল ক্যান্সেল করিটা। এখন মাত্র টান গিয়া 7 মাস হইতে গিয়া 20 বছর হইবার লাগে গিয়া। ওখানটা জানতাম তাই আর নয়া পাদার আবার ইসলাম কোটা নি না 20 বছর 7 মাস রাইটে গিয়া তাই কোটা গিয়া ওখানটা। আমি যদি আপনার কথা ইয়ে করে থাকি, তাহলে আপনার একজন আত্মীয়, উনি এদেশে প্রায় 20 বছর আছেন, এর মধ্যে কয়েকবার অ্যাসালাম ক্লেম করেছেন, অ্যাসালামগুলো নাকচ হয়ে গেছে। উনি এখন কী করবেন? দেখুন, উনার যদি নতুন করে অ্যাসালাম করার মতো কোনো গ্রাউন্ড থেকে থাকে, কোনো বিষয় থেকে থাকে, কোনো সাক্ষ্য প্রমাণিত থেকে থাকে, তুমি অ্যাসালাম করতে পারেন। না থাকলে যদি উনি এদেশে 20 বছর বা 20 বছরের কাছাকাছি থেকে থাকেন, সেক্ষেত্রে উনি লং রেসিডেন্সে প্রাইভেট লাইফের গ্রাউন্ডে উনি অ্যাপ্লিকেশন করতে পারেন। ভাই আপনার তামাই আমি তান সব কিছু আছে গিয়া টান গিয়া হইতেন তাই যতদিন রইতেন টান ডাক্তারি কাগজ পত্র গিয়া এর বাদে গিয়া সাক্ষী প্রমাণ সব কিছু আছে। না উনি বিয়ে শাদী করছেন, সাক্ষী প্রমাণ আছে, এর বিয়ে শাদী দিয়ে তো আর অ্যাসালাম হবে না। অ্যাসালামের সাথে তো এর কোনো সম্পর্ক না, এটা তার হিউম্যান রাইটস অ্যাপ্লিকেশন। ঠিক আছে, বিয়া স্টিল ওয়ালা স্টিল বিতে আইছেন আইয়া বিয়া করিয়া দেশটা কি তান ওয়াইতে আনছেন গিয়া বাদে ইকে গিয়া 20 মিনিট হয়ে গেছে কি বাদে কেক মারছেন গিয়া সালাইন কেক মারছেন গিয়া মনে হয় গিয়া 6-7 বছর হইছে গিয়া ওলান গিয়া তারা জানাইছে না। আচ্ছা আপা, আমি ঠিক আপনার কথা বুঝতে পারছি না। উনার কি এখন ভিসা আছে? ওনার ভিসা না থাকলে উনি ওনার ওয়াইফ আনলেন কি করে বাংলাদেশ থেকে? একটু স্টুডেন্ট ভিসা আসলা গিয়া। হ্যাঁ, তার মানে উনি তো আনেননি, ওনার ওয়াইফ স্টুডেন্ট ভিসাতে আছেন। জি না স্টুডেন্ট ভিসা না, এখন গিয়া টান হইছে গিয়া গিয়া তাই বাদে কেক মারছেন গিয়া সালাইন কেক মারছেন টান একবারে সকল কাগজপত্র আছে, দেশের কাগজপত্র আছে, তার মধ্যে আওয়ামী লীগের করছে গিয়া এটা কাগজপত্র সাক্ষী প্রমাণ সব কিছু আছে গিয়া। হ্যাঁ, কিন্তু সাক্ষ্য প্রমাণ হলেও তো হোম অফিস তো মানেনি, মেনেছে?
এখন 20 বছর রাইড আছে, মাত্র 7 মাস আছে গিয়া তান 20 বছর হয়ে যাবে। না আপনি আমার কথা বুঝছেন না। উনি যে অ্যাসাইলামের কাগজপত্র জমা দিয়েছে এটা কি কোর্ট মেনে নিয়েছে? পয়লা মেনে নিচ্ছে, বাদে গিয়া আপিলও দিছে, গিয়া আপিল খালি ডিসমিস হল গিয়া। না, কোর্ট যদি মেনে নেয় তাহলে তাকে ভিসা দেয়নি কেন? এটা তো ভাই জানতাম পারি না তো গিয়া। হ্যাঁ, এটাই আপনার যেটা উচিত হবে, আপনি আপনার বোনপোর সাথে কথা বলেন, কথা বলে ব্যাপারটা বোঝেন। তিনি যদি কোর্টে মামলা যেতেন তবে তাকে তো ভিসা দেওয়ার কথা, তাকে তো অ্যাসাইলাম দেওয়ার কথা। আর উনি যদি ভিসা না পেয়ে থাকেন তার মানে কোর্ট তার কেসটাকে নাকচ করে দিয়েছে, কোর্ট তার কাগজপত্র মানেনি। এই জন্য আপনি আপনার বোনপোর সাথে কথা বলেন, কথা বলে তার কাছ থেকে পরিষ্কারভাবে ব্যাপারটা জেনে নেন, ঠিক আছে? এখন ভাইয়া আমি ও কথা কইয়া গিয়া ধান যে সলিসিটার আসেন গিয়া টাইম কইলা গিয়া আবার ফাদার গিয়া কেস মারবার লাগে ওকল কাগজপত্র দিয়া দিবার গিয়া। যদি তার যদি কাগজপত্র নতুন কিছু দেওয়ার মতো থাকে তাহলে সে ফার্দার সাবমিশন করতে পারে। আর ফার্দার সাবমিশন না থাকলে সে যেটা করতে পারে, যেহেতু সে দেশে দীর্ঘদিন ধরে আছে, 20 বছরের কাছাকাছি আছে, তো সে এখানে আপনার ক্লেম, সে ওই লং রেসিডেন্সের গ্রাউন্ডে প্রাইভেট লাইফে সে অ্যাপ্লাই করতে পারে। সে বলতে পারে দীর্ঘদিন সে দেশে আছে, ফলে দেশে গেলে সে, যেটাকে আমরা বলি, দেশে গেলে সে নিজেকে রিএস্টাবলিশ বা নিজেকে সে রিইন্টিগ্রেট, নিজেকে সে ওখানে পুনঃস্থাপন করতে পারবে না, এই গ্রাউন্ডে সে অ্যাপ্লিকেশন করতে পারে। এখন ভাই আমিও কথা কইয়া গিয়া 7 মাসের বাকি তো আছে, কতদিন আগে গিয়া জানো 20 বছরের রাইটে গিয়া তাই 20 বছরের রাইটে করতে গেলে এক্স্যাক্টলি 20 বছর করে করতে হবে, কিন্তু 20 বছরের সাথে আরেকটা আছে যে 20 বছর না থাকলেও কেউ যদি এদেশে অনেক দিন থাকে এবং দেশে গেলে যদি সে মনে করে সে ঠিকমতো অ্যাডজাস্ট করতে পারবে না, খাপ খাওয়াতে পারবে না, তাহলে সে অ্যাপ্লাই করতে পারে। তো এটা দিয়ে অ্যাপ্লাই করে এটা চলতে চলতে তারা তো 20 বছর পুরা হয়ে যাবে। জি জি, ওকে ওকে, থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। ওকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো আমরা যেটা বলছিলাম যে আমরা দেখতে পাচ্ছি নতুন সরকার, এই সরকার, তারা শ্রমিক দল, তারা ইমিগ্রেশনে বিভিন্ন দিক দিয়ে তারা অনেক নিয়ন্ত্রণ আনছে এবং অনেকে হয়তো জানেন, আপনারা নিশ্চয়ই দেখেছেন যে বিভিন্ন প্রতিষ্ঠানে কিন্তু রেডের সংখ্যা বেড়ে গেছে। বিভিন্ন জায়গা থেকে আমরা দেখছি যে অবৈধভাবে যারা কাজ করছেন এদেরকে ধরা হয়েছে, বিভিন্ন জায়গায় ধরা হচ্ছে এবং আগামীতে আরও বেশি ধরা হবে এবং এদের ব্যাপারে বিভিন্ন শাস্তিমূলক ব্যবস্থাও তারা নেবে। এবং তারা কিন্তু বলে দিয়েছে যে যে দেশ থেকে তারা মানে অবৈধভাবে দেশের লোক আসে, তারা যদি তাদের লোকদেরকে ফেরত না আনা হয় তবে ওই দেশের ওই সমস্ত দেশগুলোর বিরুদ্ধেও তারা একটা ব্যবস্থা নেবে। আর অ্যাসাইলাম তো আপনারা জানেন যে এটাকে নানাভাবে নিয়ন্ত্রণ করার কথা ভাবা হচ্ছে এবং আমরা জানি যে অ্যাসাইলাম এই মুহূর্তে কাউকে গ্রান্ট করলে 5 বছরের ভিসা দেওয়া হয়, সেটাকে তারা কেটে 2.5 বছরের কথা ভাবছে এবং 5 বছরের পরে সেটেলমেন্ট না দিয়ে 10 এবং কোনো কোনো ক্ষেত্রে 20 বছর পরে সেটেলমেন্টে দেওয়ার কথা ভাবছে। আর ফ্যামিলি রিইউনিয়ন, অর্থাৎ একজন অ্যাসাইলাম পেলে তিনি যে তার পরিবার পরিজন, বিশেষ করে স্বামী বা স্ত্রী, সন্তান সন্ততিদেরকে দেশে আনতে পারতেন, সেটার ব্যাপারে তারা পরিবর্তন এনেছেন এবং তারা যেটা চাচ্ছে যে এক্ষেত্রে যেমন একজন এদেশে ইমিগ্রেন্ট যে সেটেল, তাকে যেমন ইনকাম দেখিয়ে তার ফ্যামিলি, তার স্পাউসকে ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্ট করে দিয়ে আসতে হয়, ওরকমভাবে আসতে হয়, সেই একই রকম রুটে তারা যেতে চাচ্ছে। তো এটাকে কিন্তু ব্যাপকভাবে সমালোচনা করেছে UNHCR, ইউনাইটেড নেশনস হাই কমিশনার ফর রিফিউজি। তারা বলছে যে এই ধরনের পদক্ষেপ নিলে যে রিফিউজি কনভেনশনের যে পারপাস, সে পারপাসটা ব্যাহত হবে। এখন আমরা জানি না সরকার এই UNHCR এর ক্রিটিসিজমকে কতটা তারা মাথায় নেবে, কিন্তু তারা যে খুবই এ ব্যাপারে তারা সংকল্পবদ্ধ যে তারা যেভাবেই হোক অ্যাসাইলামকে নিয়ন্ত্রণ করবে, সে ব্যাপারে তারা কিন্তু অগ্রসর হচ্ছে। তো দেখা যাক আগামীতে কি হয়। তবে আমি যে কথাটা বলছিলাম যে অবৈধ ইমিগ্রেন্টদেরকে ধরার ব্যাপারে খুব তোড়জোড় চলছে এবং আমরা দেখেছি গত কয়েক সপ্তাহে ব্যাপকভাবে রেড হয়েছে, বিভিন্ন প্রতিষ্ঠানে গিয়ে সেখান থেকে ধরে নেওয়া হচ্ছে। এটা একটা জিনিস। আরেকটা জিনিস আমরা এই মুহূর্তে লক্ষ্য করেছি যে সেটা হচ্ছে যে অ্যাসাইলামের
ডিসিশনটা অনেক তাড়াতাড়ি চলে আসছে এবং এদের এই না সূচক যে ডিসিশন সিদ্ধান্তের সংখ্যা অনেক অনেক পরিমাণ কিন্তু বেড়ে গেছে, ব্যাপকভাবে কিন্তু বেড়ে গেছে এবং অনেক ক্ষেত্রে আমরা দেখছি যে একাধিকবার ইন্টারভিউতে কল করছে। কোনো কোনো ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ইন্টারভিউ দিয়ে আসার পরেই একদিন দুদিনের ভিতরেও চিঠি পাঠায় বলছে যে আবার তাকে ইন্টারভিউ করা হবে। এবং তো এই সমস্ত বিষয়গুলি একটু সতর্ক হওয়া উচিত। একটা ইন্টারভিউ দিয়ে আসার পরেই যেন মনে না করা হয় আর বোধহয় কোনো ইন্টারভিউ হবে না, এটাই বোধহয় সব, এটা কিন্তু নয়। পুনরায় ইন্টারভিউতে অনেক ক্ষেত্রেই কিন্তু ডাকা হচ্ছে। আর অ্যাসাইলামের ক্ষেত্রে যেটা আমি বললাম যে নেগেটিভ ডিসিশনের সংখ্যা কিন্তু বেড়ে গেছে। তো দেখা যাক, আমরা দেখি আগামীতে কি হয় না হয়। নতুন আইন টাইন আসবে, নতুন ধরনের কর্মসূচিও সরকার নিচ্ছে। আমরা একটু আগে বললাম যে সবচেয়ে বড় এই মুহূর্তে পরিবর্তন হচ্ছে তারা অ্যাসাইলাম ইমিগ্রেশন ট্রাইব্যুনালকে তার জায়গায়, যদিও বর্তমান যে ট্রাইব্যুনাল তারা কিছুদিন তো চলবেই, এই যে ট্রানজিশন পিরিয়ডটা চলবে, এরপরে যে নতুন সিস্টেম সেটা চালু হবে। একজন কলার যুক্ত হচ্ছেন, দেখি কে আসছেন। হ্যালো কলার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি আসলে হাউজিং এর ব্যাপারে একটা প্রশ্ন করতে চাচ্ছিলাম, আপনি কি হাউজিং এর কোনো ব্যাপারে যদি আমার জানা থাকে আমি আপনাকে বলবো। যদিও আমরা ইনস্টানে মেনলি অ্যাসাইলাম, ইমিগ্রেশন, ফ্যামিলি, হিউম্যান রাইটসের কথা বলি, আমার জানা থাকলে বলবো, আপনি বলতে পারেন। জি, আমার ল্যান্ডলর্ড সেকশন 21 নোটিশ দিয়ে এভিকশন নোটিশ দিয়েছিল, এটা লাস্ট ইয়ারে। জি। তো আমাদের বাসায় বেলিফও আসছিল আমাদেরকে এভিকশন করার জন্য। জি। তো যাই হোক, লোকাল কাউন্সিল আমাদেরকে আমরা যে এরিয়াটাতে থাকতাম অন্য একটা এরিয়াতে, মানে আমাদের পার্শ্ববর্তী লোকাল বড়োতে ট্রান্সফার করে। আমাদের বাসায় আমরা 5 জন মেম্বার, আমার হাজবেন্ড, আমি এবং আমার 3 বাচ্চা। আমার ছোট বাচ্চাটার ASD প্রবলেম, মানে ও হচ্ছে লার্নিং ডিফিকাল্টিস এর সমস্যা আছে। আমাদের যে বাসায় ওরা দিয়েছে সেটা কোনো টেম্পোরারি অ্যাকোমোডেশন নয়, এটা হচ্ছে আপনার ইন্ট্রিম অ্যাকোমোডেশন, যার কারণে আমরা এখানে থাকছি। আমাদের যে লোকাল হাউজিং যে অ্যালাউন্সেস আছে ওটা কাউন্সিল বেয়ার করতেছে। রিসেন্টলি আমি অল দ্য ডকুমেন্টস দিয়ে কাউন্সিলকে বলেছি যে আমার ছোট বাচ্চাটা যেহেতু লার্নিং ডিসেবিলিটি প্রবলেম আছে, সাথে ওর ঘুমের প্রবলেম হচ্ছে, তোমরা আমাকে যে বাসাটা দিয়েছো, আমাদের 3 বেডরুমের অ্যাটলিস্ট 3 বেডরুমের বাসা দরকার, সেখানে তোমরা আমাকে 2 বেডরুমের বাসা দিয়েছো, যেটাতে আমার বাচ্চাদের ঘুমের প্রবলেম হচ্ছে। সেটার জন্য আমি স্কুল থেকে জিপি লেটার এটসেট্রা আমি সবকিছু ওদেরকে দিয়েছি। দেওয়ার পরে বলতেছে তোমার যে কেস ওয়ার্কার যে হাউজিং ডিপার্টমেন্টের, সে হচ্ছে ডিসিশন নেবে, আমরা কিছু করতে পারবো না। এখন আমার প্রশ্ন হচ্ছে যে আমার যে বাচ্চার একজন স্পেশাল নিডস বাচ্চা, সেখানে লোকাল হাউজিং এর দায়িত্ব কি একটা স্পেশাল নিডের বাচ্চার জন্য, এবং আমি কোন আইনটা তাদের উপরে প্রয়োগ করতে পারি যেটাতে তারা আন্ডারস্ট্যান্ড করে দ্যাট হি নিডস মোর স্পেস। আমরা এখানে যে বাসাটায় আছি সেখানে আমার সাথে আমার 2 বাচ্চা বেড শেয়ার করে। আমার হাজবেন্ডের স্লিপ অ্যাপনিয়া প্রবলেম আছে, যার কারণে সে আলাদা একটা সিঙ্গেল বেডে ঘুমায়, এবং আমার বড় বাচ্চার বয়স 16 বছর, যার কারণে তার আলাদা স্পেস দরকার এই লেভেলের স্টাডি করার জন্য। এখন আপনি কি যে কেস ওয়ার্কারের সাথে আপনি কি কন্টাক্ট করেছিলেন কি? আমি কেস ওয়ার্কারকে কখনো দেখিনি ফেস টু ফেস, বাট অলওয়েজ অন দ্য ফোন এবং ইমেলে আপনার কেস ওয়ার্কার আপনাকে কি বলেছে? দেখেন, যেটা আপনি এখানে যেটা করতে পারবেন, আপনি অবশ্যই এই কাউন্সিলের বিরুদ্ধে আপনি অ্যাকশন নিতে পারেন। কেস ওয়ার্কার আমার কোনো ইমেলের রেসপন্সই করে না, যেহেতু করে না, যেটা আপনি করতে পারেন, যেহেতু আপনি হয়তো কোনো প্রাইভেট সলিসিটরের কাছে গেলে এটা এক্সপেন্সিভ হয়ে যাবে, যেটা আপনি করতে পারেন, আপনি যেখানে থাকেন আমি জানি না সেখানে কোনো ল সেন্টার বা সিটিজেন অ্যাডভাইস ব্যুরো আছে কিনা। যে ওরা সিটিজেন অ্যাডভাইস ব্যুরোর সাথে আপনি কথা বললে ওরা হয়তো আপনাকে ফ্রি অফ চার্জ ইনিশিয়াল অ্যাপ্লিকেশানগুলো করে দিবে। কারণ আপনার টাউজিংয়ে গেলে আপনি যদি এমন কোনো লয়ার আপনাকে দেখতে হবে যাদের কমিউনিটি লিগাল এড আছে, কমিউনিটি লিগাল এড থাকলে সেক্ষেত্রে তারা হয়তো আপনাকে লিগাল এডে অ্যাসিস্ট করতে
পারবে, কিন্তু না হলে এটা কিন্তু অনেক ব্যয়বহুল হয়ে যাবে। তো বেস্ট হচ্ছে আপনার প্রথমত আপনি ওই কেস ওয়ার্কারের সাথে কথা বলেন, এটা নেগোসিয়েশনের মাধ্যমে, কারণ অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আপনি আইনের মাধ্যমে গেলেও কিন্তু এরা অনেক সময় দীর্ঘসূত্রিতা করে আপনাকে প্রবলেম করে দিতে পারে। তো নেগোসিয়েশন করে যদি করা সম্ভব হয় তো সেটা হবে আপনার জন্য বেস্ট। তো আপনি কেস ওয়ার্কারের সাথে কথা বলতে চেষ্টা করেন, বা না হলে তাকে চিঠি দেন, না হলে আপনি আপনার যে লোকাল সিটিজেন অ্যাডভাইস ব্যুরোকে দিয়ে কেস ওয়ার্কারকে একটা চিঠি দেন। একজন লয়ারের কাছ থেকে চিঠি গেলে তারা সেটাকে হয়তো অনেক গুরুত্ব দিয়ে তারা দেখবে। জি, আমি সিটিটার অ্যাডভাইস ব্যুরোতেও গিয়েছিলাম, তো ওরা যেটা বলতেছে যে তোমাকে এখন যে কন্ট্রাক্টটা দিয়েছে এটা হচ্ছে ইন্ট্রিম কন্ট্রাক্ট, মানে এটার কোনো ভিত্তি নেই, এইটার বেসিসে তারা কোনো কিছু করতে পারবে না। যদি আমার কন্ট্রাক্টটা থাকতো হাউজিং এর সাথে টেম্পোরারি অ্যাকোমোডেশন, তাহলে ওরা হচ্ছে আমার বেস অফ ফ্যামিলি মেম্বার এবং আমার যে স্পেশাল চাইল্ড আছে ওটার বেসিসে ওরা চ্যালেঞ্জ করতে পারতো, বাট ইন্ট্রিম কন্ডিশন, ইন্ট্রিম অ্যাকোমোডেশনে তারা কোনো চ্যালেঞ্জ করতে পারে না। তাহলে আপনি অ্যাকোমোডেশনের যে স্ট্যাটাস এটাকে চেঞ্জ করার জন্য কাউন্সিলকে আপনি লেখেন যে তুমি আমাকে এভাবে হ্যাঙ্গ অবস্থায় কেন রেখেছো। অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে অবশ্যই আপনার হাউজিং অ্যাক্টের আন্ডারে আপনার কাউন্সিলের বিরুদ্ধে আপনার সু করার রাইট আপনার আছে। একটা কথা মনে রাখবেন, আপনি যে বড়তেই থাকেন না কেন আপনাকে হাউজিং দেওয়া বা শেল্টার দেওয়ার প্রাইমারি রেসপন্সিবিলিটি কিন্তু কাউন্সিলের। জি, যেটা সে করেছে। হ্যাঁ, এবং সেটা করতে কিন্তু আপনি বলুন যেহেতু এই যে অ্যাকোমোডেশনটা যেহেতু অ্যাডিকুয়েট না, এই ল্যাক অফ অ্যাডিকুয়েসির কারণেই কিন্তু আপনি তার বিরুদ্ধে অ্যাকশন আপনি নিতে পারেন। আমি জানি আপনি যে কোনো হাউজিং লয়ারের কাছে গেলে পয়সা অনেক স্পেন্ড করবেন, স্পেন্ড করলে আপনি অবশ্যই হয়তো একটা রেমেডি পাবেন, কিন্তু সেটা কিন্তু যেটা আমি বললাম সেটা হয়তো আপনার জন্য হয়তো গ্রহণযোগ্য হয়তো হবে না, কারণ অনেক এক্সপেন্সিভ হয়ে যাবে। এরা অনেক পয়সা হয়তো আপনার কাছে চার্জ করে ফেলবে, 2-3 হাজার পাউন্ড হয়তো আপনার চলে যাবে। তো এই জন্য আপনাকে আমি যেটা অ্যাডভাইস করব যে আপনি যাদের কমিউনিটি লিগ্যাল এড আছে এরকম কোনো সলিসিটার খোঁজেন। আপনি কোন এরিয়াতে থাকেন? জি, আমি হচ্ছি লন্ডন বারা সাটন, এবং আমাকে যেখানে দেওয়া হয়েছে এটা হচ্ছে সারের আন্ডারে, মানে আচ্ছা, সারে তো আমার ওখানে পরিচিত কেউ নাই, বাট আপনি যেটা করতে পারেন গুগলে আপনি চেক করে দেখেন যে কমিউনিটি লিগ্যাল এড আছে কাদের। আচ্ছা, কমিউনিটি লিগ্যাল এড যাদের আছে এরকম কাউকে অ্যাপ্রোচ করলে হয়তো হতো। আপনি যদি এদিকে হতেন, লন্ডনের এইসব সাইডে হতেন, তাহলে আমার 2-1 পরিচিত হয়তো লয়ার ছিল। আমার সমস্যা নাই, আমি ট্রাভেল করে তাদের কাছে আসতে পারবো। হয় কি অনেক সময় তাদের একটা মানে তারা ওই লিগ্যাল এড তাদের এরিয়ার বাইরে অনেক সময় যেতে চায় না, বুঝতে পেরেছেন? তো এই জন্য নানা ধরনের প্রবলেম থাকে, তো নানা ধরনের আমি তো তাদের কাছ থেকে অ্যাডভাইস নিতে পারি যদি আমি চাই। আপনি যেটা আপনি করতে পারেন, আপনি তাহলে যে কোনো জায়গায় আপনি চেক করে দেখেন, যেমন আমাদের পরিচিত অনেকেই আছে লুইসাম এরিয়াতে আছে, আপনি দেখতে পারেন। এগুলি বাঙালি কমিউনিটির মধ্যে নাই, আমি যাদেরকে চিনি নাইজেরিয়ান আছে, এরকম বেশ কিছু আছে, আপনি দেখতে পারেন। আমার মতে লুইসাম এরিয়াতে আছে, বেন ক্রস এরিয়াতেও আছে, আপনি এইসব এরিয়াতে আপনি দেখতে পারেন। আপনি দেখেন কমিউনিটি লিগ্যাল এড কাদের কাছে আছে, কাদের সাথে আপনি এনগেজ করেন। ওকে, জি, ঠিক আছে। ওয়ার্ডটা কি বলেছেন? কমিউনিটি লিগ্যাল এড, কমিউনিটি ম্যাটার, এটা মানে এটার সাথে হাউজিং বেনিফিট বা সমস্ত কমিউনিটি ওয়েলফেয়ারের সাথে যাদের বা যারা কমিউনিটি বা ওয়েলফেয়ার এই এরিয়াগুলি কি করে, এটা ওভারল্যাপিং, হ্যাঁ, যারা একই এরিয়ার সাথে আরেকটা এরিয়া হতে মিক্স আপ আছে, বুঝতে পেরেছেন? কমিউনিটি এবং ওয়েলফেয়ার যাদের আছে লিগ্যাল এড তারা। জি, আচ্ছা, থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ আপনাকে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। দর্শকবৃন্দ, আমরা বেশ কিছু ইন্টারেস্টিং পয়েন্ট নিয়ে আমরা কথা বলছিলাম যে আমাদের কমিউনিটির যে ইমিগ্রেশনই একমাত্র সমস্যা তা নয়, আমরা দেখেছি যে হাউজিং পাওয়া বেনিফিট নিয়ে অনেক সমস্যা হয়। তারপরে আরও যে সমস্যা হয় সেটা ফ্যামিলি তে অনেক সমস্যা। আনফর্চুনেটলি আমাদের কমিউনিটিতে এখন আমরা দেখছি যে ডিভোর্সের সংখ্যা খুব বেড়ে গেছে, ডিভোর্স এবং ডিভোর্সের সাথে ডোমেস্টিক ভায়োলেন্স এটাও কিন্তু বেড়ে গেছে, ব্যাপকভাবে বেড়ে গেছে। এটা নিয়ে অবশ্যই আমাদের চিন্তার কারণ আছে। তো এই সমস্ত বিষয়ে কিন্তু অবশ্যই অনেক ক্ষেত্রে
আইনজীবীর পরামর্শ নেওয়া দরকার এবং কোনো কোনো ক্ষেত্রে কিন্তু লিগাল এড পাওয়া সম্ভব। একজন কলার যুক্ত হচ্ছেন, কলারের কলটা নিয়ে নিই। হ্যালো কলার। হ্যালো কলার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। हमारे सॉलिसिटर साहब একটু তাজি আলী প্লিজ। আমি কথা বলছি আপনার সাথে, আপনি বলেন আপনার কি জানতে ইচ্ছা করছে। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি শুনছি আপনার কথা, আপনি বলেন না। জি, আপনার একটা লিজ সম্বন্ধে একটা জিনিস জানতাম আসলাম পারবনি। কি বিষয় বলেন? একটা লিজের সম্বন্ধে। কি লিভ? আপনার ব্যবসার লিজের সম্বন্ধে বলেন, আপনি আমাকে বলেন, আমি যদি আমার সাধ্য মতো থাকলে আমি আপনাকে অবশ্যই উত্তর দেবো। বলেন কি জানতে চাচ্ছেন। আচ্ছা, আমি ফোনটা খেললে এখন জানুয়ারি তো আমি একটু বুঝবো স্যার। আমার একটা ব্যবসার লিজ আছিল আপনার আরো জনের লোকে। তখন আমার জনে আপনারা কি বেশি লিখে ব্যবসার নতুন এক পাঠিয়ে গেছে, বেশি লিখে। তো এই সময় আসিল 3-4 মাস লিজ, আপনার 3-4 মাস বাকি দিয়েছিল। তো গিয়ে কইছিল মালিকে রেল রোডের ও 3-4 মাসের ভিতরে তারা বাহরিতে নাই, তুমি 3-4 মাস বাদে বাহরিতে দিতে তারা আমার লোকে তারা কন্ট্যাক্ট। ও বাদে আমার ইলিশ শেষ 3-4 মাস বাদেও আমি তাদের ওই আর নয়া রোডে যে আমার লিজে করতে করে নিয়ে গাই আমরা 8 বছরের উপরে আপনার লিজও দেয় না। প্রায় 1.5 বছর হয়ে গেছে লিজও দেয় না, করতে না। এখন আমরা লাইনটাই আমার খাটি নিয়েছে আর আমরা ব্যবসা বন্ধ করে দিয়েছি। আমি আপনার আসলে পুরো জিনিসটা বুঝতে পারলাম না। আপনার জিও নাই, অনেক খালি আপনার রেট খুঁজে। আপনার কোনো কন্ট্যাক্ট নাই, বাড়া দিয়েও কোনো কন্ট্যাক্ট নাই, বা লিজও নাই, কিচ্ছু নাই আপনার লোকে। আগর মালিকের লোকে আছি। ভাই আমি আসলে আপনার পুরো জিনিসটা বুঝে নাই। আপনি কি কারোর কাছ থেকে লিজ নিয়েছিলেন? লিজ নেওয়ার পরে আপনার কি সমস্যা হলো আপনাকে বলেন। পার্টনার নিয়ে প্রবলেম হলো? আগে আপনার রোড আছে, মালিক আছে, মালিকে বেশি লিজে অন্য গেছে। হ্যাঁ, তা এখন আপনার লিজ কি তারা যে বেচে দিল আপনার কি লিজ সহ বিক্রি করেছে? আচ্ছা, সেই আপনার যে লিজ, সেই লিজের কি মেয়াদ শেষ হয়ে গেছে, টাইম শেষ হয়ে গেছে? আচ্ছা, লিজে কি আপনাকে বলা হয়েছিল যে লিজটা এক্সটেন্ড করতে পারে, এইরকম কি কোনো রাইট ছিল, বা তারা কি ফিক্স পিরিয়ড যে এটার পরে আর তারা লিজ করবে না, এরকম কি কোনো কিছু ছিল? কি ছিল কন্ট্রাক্টে? কন্ট্রাক্ট ছিল সেই মালিকের তো বেশি গেছে, নয়া এক মালিকের গেছে আপনার। আমি বুঝলাম, কিন্তু আপনার লিজে কি বলেছিল? আপনার লিজে কি বলেছিল যে লিজ আপনি রিনিউ করতে পারবেন, এরকম কি কোনো অপশন ছিল নাকি এটা ফিক্সড? এটা আর না, এই আগর মালিক হলে ইলা কোনো অপশন নাই, তা আর ছিল না। তার তাদের আমার কন্ট্রাক্ট আছে। হ্যাঁ, কিন্তু এখানে দেখেন, এখানে অনেক কিছু কিন্তু আপনার কন্ট্রাক্টে কি ছিল সেটার পরে কিন্তু এটা ডিপেন্ড করবে। যেমন ধরেন কন্ট্রাক্টে যদি 5 বছর বা 10 বছর ফিক্স করা থাকে এবং রিনিউ করার মতো অপশান না থাকে, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনি এত রিনিউ করতে পারবেন না। বাট এনিওয়ে, আপনার যেটা করা উচিত সেটা হচ্ছে লয়ারকে দিয়ে আপনার এই নতুন মালিককে নোটিশ দেওয়া উচিত। আমরা আলোচনাতে আজকে যে সমস্ত আপডেট ছিল সেই আপডেট নিয়ে আমরা কথা বলছিলাম। কথা বলতে গিয়ে আমরা যেটা বলেছিলাম যে পরিবর্তন আসছে অ্যাসালামের ক্ষেত্রে, আমরা এটা নিয়ে কথা বলেছি। কোর্টের ক্ষেত্রে যে পরিবর্তন হচ্ছে সেটা নিয়ে কথা বলেছি। আমরা এও জানিয়েছি যে অ্যাসালামের যে রিজিমটা আরও চেঞ্জ হয়ে যাচ্ছে। একটা ইন্টারেস্টিং কথা আপনাদেরকে জানিয়ে রাখি, ক্যাম্পসফিল্ড, অক্সফোর্ডের কাছে ক্যাম্পসফিল্ড একটা ডিটেনশন সেন্টার ছিল। বহুত আগে আমরা সেখানে যেতাম, ক্লায়েন্ট থাকতো। তারপরে মাঝখানে কয়েক বছর এই সেন্টারটা বন্ধ করে দেওয়া হয়েছিল। এখন আবার হঠাৎ করে দেখলাম যে এই ডিসেম্বর থেকে আবার ক্যাম্পসফিল্ডটা চালু হয়েছে। সেখানে 160 জনের মতো ডিটেনি থাকে। আপনারা তো অনেকেই জানেন যে আমাদের ডিটেনশন সেন্টার কন্ট্যাক্ট আছে। আমরা ডিটেনশন সেন্টারে গিয়ে আমরা ক্লায়েন্টদেরকে, ডিটেনি যারা থাকেন তাদেরকে আমরা
অ্যাডভাইস করি বা তাদের কোনো কেস থাকলে যে কেসগুলো আমরা নেওয়ার সুযোগ আছে। আমাদের লিগাল এইড এজেন্সির সাথে একটা কন্ট্যাক্ট আছে, তো আমাদের অনেকগুলি ডিটেনশন সেন্টারের সাথে আমাদের কন্ট্যাক্ট আছে। তো আমরা দেখলাম যে তারা এই ক্যাম্পসভিলটাও আমাদের কন্ট্যাক্টের সাথে অ্যাড করে দিয়েছে। তো যাই হোক, এটা আমরা দেখতে পাচ্ছি যে তারা খুব কঠোরভাবে আসালামের রিজিমটা তারা দেখছে, এবং এটা নিয়ে বিভিন্ন ইস্যু আছে। যেমন তারা বলছে যে কোন কোন দেশ থেকে স্টুডেন্ট ভিসাতে এসে, ওয়ার্ক পারমিট ভিসাতে এসে মানুষ এই তাদের কাজে না থেকে আসালামে সুইচ করে, সেই সমস্ত দেশগুলিকেও তারা চিহ্নিত করছে। তো আমরা তো দেখেছি যে আমাদের দেশের, আমাদের কমিউনিটির একটা বিরাট অংশ এদেশে এসে, মানে আমাদের অ্যাপ্লিকেন্টের, আমাদের ইমিগ্রেন্টের একটা বিরাট অংশ এদেশে স্টুডেন্ট হিসেবে এসে বা ওয়ার্ক পারমিটে এসে ওয়ার্ক পারমিট কন্টিনিউ না করে বা স্টুডেন্ট ভিসা কন্টিনিউ না করে অ্যাসাইলামে চলে গিয়েছে। তো সেক্ষেত্রে কিন্তু এই সমস্ত ক্লেমগুলিকে তারা অনেক সন্দেহের চোখে দেখবে, এবং আমাদের কাছে মনে হচ্ছে যে ডিরেক্টলি বা ইনডিরেক্টলি কেন জানি আদালতগুলোর উপরও বোধ একটা প্রেশার চলছে। জানি না, আমার কাছে কোনো তথ্য প্রমাণ নাই, কিন্তু আমার কাছে মনে হচ্ছে। একজন কলার যুক্ত হচ্ছেন, কলার সাথে কথা বলেন। হ্যালো কলার। জি, আপনার লিজের কথা বলছেন। জি, লিজের ক্ষেত্রে যেটা আমি আপনাকে বললাম, যে যেটা আপনার যদি লিজে রিনিউয়ের কোনো প্রভিশন না থেকে থাকে, সেক্ষেত্রে আপনাকে আপনার যে নতুন মালিক তার সাথে আপনাকে কন্ট্যাক্ট করতে হবে, কন্ট্যাক্ট করে বলতে হবে যে আপনি লিজে কন্টিনিউ করতে চান। এবং যদি আপনার একটা প্রতিষ্ঠিত বিজনেস থাকে, তো অনেক ক্ষেত্রে কিন্তু আপনাকে ভালো কোনো যুক্তি না দেখিয়ে তার পক্ষে হয়তো এই কন্ট্রাক্টটা টার্মিনেট করা বা কন্টিনিউ না করার জন্যে হয়তো কঠিন হয়ে যাবে। তো এই জন্য বেটার হবে আপনি একজন লয়ারকে দিয়ে তাকে আপনি একটা নোটিশ পাঠান, আপনি জানতে চান যে আপনি তো লিজ কন্টিনিউ করতে চাচ্ছেন, আগে তো কোনো দিন কোনো কারণে আপনি কোনো লিজ ব্রেক করেন নাই, তবে সেখানে আপনাকে লিজ দিতে যাচ্ছে না। আগে শুনে তার কাছ থেকে আপনি লিখিত কারণ আগে আপনি আনেন। কিন্তু আমার ধারণা যে আপনি বোধহয় আগের কন্ট্রাক্টে এরকম কোনো অপশন আপনি কিন্তু হয়তো ছিল না যে আপনি কন্ট্রাক্টটা রিনিউ করতে পারবেন। হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালাম। জি, আমি আপনাদের বক্তব্য চাইতাম, আমার কথাটা শেষ করলে বাদে বলবো, আমার উত্তরটা দিব। জি, আমি তো আপনাকে বললাম আপনাকে কি করতে হবে সেই। জি না, আমি বলছি না, আমার নাম আতাউর। জি, আমার নাম আতাউর। আমি আরো জন আছে, আপনি অন্যজন বলছেন, আমার বুঝছেন না। আচ্ছা ঠিক আছে, বলেন। আমারটা বলতে আছি যে আমার একজন আসছিল লন্ডন পাওয়ার ভিসায়, বুঝছেন না? আপনার একজন আসলে স্পাউস ভিসায়। জি, তারপরে জি লন্ডন আসছিল, 2.5 বছর বাদে এক্সটেনশন করছি আমরা। জি, করেছি। তারপরে সব কাগজপত্র দিয়ে সাবমিট করে দিছি। এখন 4 সপ্তাহ বাদে তারা জানাইছেন যে ক্যাশের টাকার মাঝে নাকি আমরা কার্ড লিখে দিচ্ছিলাম আর কি। সরি ভাইয়া, সরি, আমি আপনার কথা কেন বুঝতে পারলাম না। আমি যেটুকু বুঝেছি আপনাকে বলি, একজন আসছে স্পাউস ভিসাতে, আসার পরে তার সে 2.5 বছর ভিসা পেয়েছে, এখন সে এক্সটেনশন করবে। হ্যাঁ, এক্সটেনশন পরে এক্সটেনশন করছি আর কি। জি জি, যে এক্সটেনশন করার বাদে এক সপ্তাহ ঠিক আছে সাবমিট করে দিচ্ছি আমরা, প্রমোভিশন হটাইছি। তখন প্রমোভিশনে চাইছে একটা বাদে লাগছে যে আপনারা কেসের বিষয়ের মাঝে কার্ড ওই গেল। তখন আমরা একটা ভুল চিঠি লিখে আরবার 6 সপ্তাহ, তারা 6 সপ্তাহ না 12 সপ্তাহ চাইছে আরবার ব্যাংক স্টেটমেন্ট। তো 12 সপ্তাহ ব্যাংক স্টেটমেন্টে আর একটা চিঠি দিতে আমরা সরি দুঃখিত, আমরা এটা ক্যাশ পাই পয়সা এগুলো দেখলাম কার্ডে। ওখানে আর আজকে বাক্কা কয়েক সপ্তাহ হয়ে যায় রান্না নাই রাখুনটা। তখন এটা খিলা দিতে ওখান তো দেখিও দিছিল যে এই বইল মাঝে আর কোনো কিছু ইনকোয়ারি করবে না। ভাইয়া ভাইয়া যে কোনো কারণেই হোক, আমি আপনার কথাটা বুঝতে পারছি না। তারা কি করেছে 4 সপ্তাহ অ্যাপ্লিকেশন করা, 4 সপ্তাহ পরে কি করেছে তারা জানতে চেয়েছে, কি জানতে চেয়েছে? জি, 4 সপ্তাহ বাদে এইটা করতে কি যে আমরা মিস্টেক করে দিচ্ছিলাম, আমরা কেশর দেখতে পাচ্ছিলাম পে স্লিপের মাঝে লেগেছি কার্ড, ওখানে বলে দিচ্ছে আপনার পে স্লিপে ভুল হয়েছে। পে স্লিপের মাঝে আমরা যেটা দেখতে পাচ্ছিলাম যে কার্ড কেস আকি লিখে তো আপনার যে কেস পয়সা পাই লেগেছি কার্ড, ওখানের মাঝে তারা বলছে যে এটা কিটা করা। এটা যেটা করতে হবে আপনার অ্যাকাউন্টেন্টকে দিয়ে একটা চিঠি আপনাকে কি করতে দিতে হবে, অ্যাকাউন্টেন্ট বলবে তার। আচ্ছা, তারপর কি বলছে তারা? ব্যাংক স্টেটমেন্ট চিঠি দিলাইছি এটা। তারপরে ব্যাংক স্টেটমেন্ট চাইছে তারা 6 সপ্তাহ না 12 সপ্তাহ এটাও দিছি, এটা চিঠিও দিছি সরি হইয়া। গুড। তারপর কি হয়েছে? তারপর কি হয়েছে? এখন আর জানার না কি, এখনো কোনো কিছু আর জানার না, বা কাজ
5-6-7 সপ্তাহ আর তো তা আপনি এখন ওয়েট করেন, আপনার পক্ষে যা যা করার সেগুলো তো আপনারা করে ফেলেছেন, ফলে এখন তো আপনাকে ওয়েট করতে হবে, দেখেন তারা কি বলে, তারা কোনো ফার্দার কোনো কিছু জানতে চায় কিনা। আর ওই তার ইনকামটা যেন কন্টিনিউ করে যায়, সেজন্য তার পে স্লিপ, ব্যাংক স্টেটমেন্ট যেন সে কন্টিনিউ করে যায়। যদি আবার ফার্দার কিছু চায় যেন তার কোনো অসুবিধা না হয়, তখন আপনাকে ওয়েট করতে হবে তারা কি ধরনের ডিসিশন দেয়। জি, আপনাকে ওয়েট করতে হবে তারা আপনাকে কি বলে। আর এর মধ্যে তাকে তার কাজ কন্টিনিউ করে যেতে হবে, তার ব্যাংকের স্টেটমেন্টও কন্টিনিউ করতে হবে, ব্যাংকে তার যেন পয়সাটা জমা হয়, আর তার পে স্লিপগুলো তার সংরক্ষণ করে রাখবে। তারা যদি আবার নতুন কোনো পে স্লিপ চায় যেন সেগুলো তার জন্য রেডি থাকে। ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ। হ্যালো কলার, আমি শুনতে পাচ্ছি না আপনার কথা। হ্যালো কলার, আপনি কি লাইনে আছেন? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বলেন ভাইয়া কি করতে পারি? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, বলেন কি করতে পারি? আমি আগে ফোন করলাম স্যার, আপনার তো বেশ লাগে আপনি ব্রেকও আর মারতাম পারছি না। জি, আচ্ছা, আমার একটা লিস্ট আছিল, তো লিস্টটা আছিল আপনার আগে এক মালিকের লোকে। জি জি, আমি এটা বুঝেছি, আমি আপনাকে এটা নিয়ে তো আমি কথাও বলেছি ব্রেকের পরে, যেটা হবে যে আপনার যদি লিজে যদি রিনিউয়ের কোনো ব্যবস্থা না থাকে, তো সেক্ষেত্রে আপনি রিনিউয়াল চেয়ে আপনি তার কাছে আনুষ্ঠানিকভাবে একটা প্রস্তাব দেন এবং দেখেন আপনাকে আপনার কন্ট্রাক্টে কি বলেছে, এরপরে আপনার অনেক কিছু ডিপেন্ড করো। আপনার যদি বিজনেসটা চালু বিজনেস হয়, সেক্ষেত্রে আপনি বলতে পারেন যদি তুমি আমাকে এটা কন্টিনিউ করতে না দাও তাহলে আমার বিজনেসে হ্যাম্পার করছে, এটা নিয়ে আপনাকে উকিলি নোটিশ পাঠাতে হবে। না, আমি তারে বলছি, তারে বলছি আমি। হ্যাঁ, এখন বললে তো সে আপনার কথা শুনছে না, তাহলে আপনাকে কি আইনি লড়াই আপনাকে যেতে হবে না? আপনি আচ্ছা, তখন আমি তারে কইছি করি নিয়ে আজ 1 বছর হয়ে গেছে, ওনে আমার কাছে আরবার আমার রেন্টও দাবি করে। তো এখন এইটার কারণে আপনাকে অবশ্যই আইনানুগ ব্যবস্থা নিতে হবে। আপনি একজন সলিসিটরের কাছে গিয়ে তার কাছে আপনি নোটিশ পাঠান এবং তাকে বলেন যে আপনার যে একটা বিজনেসের লস হলো, এখন তার যদি ভালো কারণ থাকে, যেহেতু আপনার একটা রানিং বিজনেস, অনগোয়িং বিজনেস, সেখানে আপনি সাফার করছেন এবং কী কারণে সে আপনাকে লিজটা এক্সটেন্ড করবে না। হ্যাঁ, এমন যদি কন্ট্রাক্টে থাকে যে লিজ এক্সটেন্ডেবল না, এটা একেবারে এটা ওয়ান অফ লিজ, তাহলে হয়তো আপনি লিজটা এক্সটেনশন আপনি করতে পারবেন না। এখন আপনার লিজটা না দেখে, লিজে কি টার্মস অ্যান্ড কন্ডিশন ছিল এটা না দেখে তো এটা বলা যায় না। অধিকাংশ কোনো লিজ নাই, তো আপনার কোনো কন্ট্রাক্ট নাই, তাহলে কোনো লিজ নাই, কোনটা নাই আমরা। তো কন্ট্রাক্ট না থাকলে তার কাছে আপনি কি করে জোর করে বলবেন আমার কন্ট্রাক্ট দাও? ওখান যেন তারে কইছিলাম তুই লিজ দিত, তখন রেন্টও তো বাদ দেয় না। তো সেটার কারণে যদি আপনার মৌখিকভাবেও লিস্টটা হতে পারে, সেক্ষেত্রে হয়তো আপনি তাকে বলতে পারেন একটা এগ্রিমেন্ট কিন্তু মৌখিকভাবেও হওয়া সম্ভব। এর জন্য আপনাকে যেটা করতে হবে, একটা লয়ারকে দিয়ে তাকে নোটিশ দিতে হবে। কিন্তু আপনি যেহেতু আপনার টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো কোনো কিছু লিখিতভাবে নাই, সেক্ষেত্রে আপনার অবস্থান তো দুর্বল হয়ে যাচ্ছে। আপনার কি দোকানের পজিশন কি আপনার হাতে? আছে, তাহলে কুলানে চাবি আছে আমার কাছে, কিন্তু কুলানে বন্ধ ব্যবসা, আর হে খালি রেন্ট দাবি করে। আচ্ছা, সেটা নিয়ে তো আপনাকে তার সাথে আপনাকে নেগোশিয়েশনে যেতে হবে। আপনাকে আপনাকে যেটা করতে হবে, এখন আপনাকে উকিল ধরতে হবে, উকিল ধরে তাকে আপনাকে নোটিশ দিতে হবে এবং সেখানে কেন আপনি 1 বছর এই সবটা চালালেন না এটা নিয়েও কিন্তু আপনাকে কথা বলতে হবে। চালাতে পারলেন না, তার জন্য আপনি তার কাছে হয়তো ড্যামেজও আপনি ক্লেম করতে পারেন। দেখতে হবে আগে আপনি লিজের কন্ডিশনটা ফুলফিল করা হয়েছে কিনা। এই জন্য লিস্টটা আপনাকে দেখাতে হবে কাউকে, যিনি আপনার আইনজীবী থাকেন, তাকে দেখান, তাকে বলেন যে এখান থেকে ফার্দার আপনার ডেবিটি পাওয়ার সম্ভাবনা আছে কিনা, বা সে কি এই লিস্টটা শেষ হয়ে গেলে, মেয়াদ শেষ হয়ে গেলেই কি লিস্টটা শেষ হতে পারে কিনা, তার কি আপনাকে রিনিউয়াল দেওয়ার বা আপনার কি রিনিউয়াল পাওয়ার রাইট আছে কিনা, এটা নিয়ে আপনার আইনজীবীর সাথে কথা বলতে হবে। ঠিক আছে? ওকে, ধন্যবাদ। সেই দর্শকবৃন্দ, আমরা আবার ফিরে আসি আমাদের আলোচনাতে। আজকে আমরা এই আলোচনা করতে গিয়ে আমাদের কাছে
মনে হলো যে একটা বিষয় নিয়ে আমরা হয়তো কোনোদিন এখানে আলোচনা করিনি। তার একটা বিষয় হচ্ছে যে যদি আপনি কোনো বাচ্চাকে, আন্ডার এজ বাচ্চাকে দেশে আনতে চান, এখন ধরুন যদি আপনার বাচ্চা হয়, আপনি যদি ব্রিটিশ হন, তাহলে তো অবশ্যই আপনার আনার একটা প্রভিশন থাকে। এখানে সমস্যাটা দাঁড়ায় এই যে আপনি যদি আন্ডারে, একজন কলার যুক্ত হচ্ছেন, কলারের সাথে কথা বলি। হ্যালো কলার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ, আপনি ভালো? জি ভাই, ভালো আছি। জি। আমার একটা প্রশ্ন হচ্ছে, আমার ওয়াইফের জন্য এক্সটেনশনের জন্য গত জুলাইতে সাবমিট করেছিলাম, এখন পর্যন্ত জি জি আমরা ফিওভার করেছিলাম। ফিওভার গ্রান্ট হওয়ার পরে মেইন অ্যাপ্লিকেশন সাবমিট করেছিলাম। জি। এখন তো 7-8 মাস হয়ে গেছে, এখন আমাদের করণীয় কি? সরি, আপনি আপনার ওয়াইফের জন্য অ্যাপ্লিকেশন করেছেন। আপনার ওয়াইফ কি 10 বছরের রুটে আছে নাকি 5 বছরের রুটে? না, 10 বছরের রুটে। 10 বছর রুটে। আপনি ফি ওয়েভার পেয়ে গেছেন? পেয়ে গেছি। তারপর মেইন অ্যাপ্লিকেশন সাবমিট করে ফেলছি জুলাইতে সাবমিট করেছেন। এখন আপনি কি জানতে চাচ্ছেন কতদিন টাইম লাগবে? হ্যাঁ, কতদিন টাইম? জি, এখানে প্রবলেম হয়েছে যে আপনি যে অ্যাপ্লিকেশনটা করেছেন এটা হচ্ছে FLR-AP। FLR-AP-তে আনফর্চুনেটলি কোনো টাইম ফ্রেম নাই। এটা 1 সপ্তাহ লাগতে পারে, 2 বছরও লাগতে পারে। ওদেরকে চিঠি লিখলে তারা বলবে যে এটা ইজ নট সাবজেক্ট টু এনি টাইম ফ্রেম, তো এই জন্য নির্দিষ্ট কোনো টাইম তারা দিতে পারবে না। তা 6 মাস যেহেতু হয়েছে, আপনি একটা চিঠি দিয়ে দেখতে পারেন। কিন্তু আমরা দেখেছি কোনো কোনো অ্যাপ্লিকেশনে 1.5-2 বছরও লাগে। আচ্ছা, ওকে ভাইয়া, থ্যাংক ইউ। না সুদর্শক, যেটা নিয়ে আমি কথা বলতে চাচ্ছিলাম যে আপনি যদি কোনো বাচ্চাকে আনতে চান, বাচ্চাটা যদি আপনার নিজের হয়, এখন আপনার বাচ্চা যদি ব্রিটিশ হয় তো সেক্ষেত্রে তো আনতে কোনো প্রবলেম নেই। কোনো কোনো ক্ষেত্রে তারা এয়ারপোর্টে বলতে পারে যে বাচ্চার মা যদি বাংলাদেশে আছে বা অন্য দেশে আছে তো বাচ্চার মায়ের কাছে কনসেন্ট লাগবে। কিন্তু বাচ্চা যদি ব্রিটিশ হয় তবে এটা আনা নিয়ে তেমন কোনো প্রবলেম না। প্রবলেমটা হয় তখনই যখন বাচ্চাটা ব্রিটিশ নয়। আপনি হয়তো এদেশে আছেন, আপনি হয়তো বাচ্চা জন্মের পরে ব্রিটিশ হয়েছেন বা এদেশে সেটেল হয়েছেন, এখন আপনি বাচ্চাকে আনতে চাচ্ছেন। এটা কিন্তু অনেক কঠিন একটা ব্যবস্থা হয়ে দাঁড়ায়। সেক্ষেত্রে যেহেতু বাচ্চার মা বাংলাদেশে আছে, বাচ্চার মাকে আপনি আনছেন না, সেক্ষেত্রে বাচ্চাকে আনতে গেলে অনেক দুরূহ একটা ব্যাপার। প্রশ্ন হবে বাচ্চার মাকে আপনি নিয়ে যাচ্ছেন না কেন। এখানে নানা ধরনের ইস্যু থাকতে পারে। যে কোনো কারণে হয়তো বাচ্চার মাকে আপনি হয়তো আনতে পারছেন। এমন হতে পারে আপনার হয়তো বিলাতে আর একটা স্ত্রী আছে, এই জন্য বাংলাদেশ থেকে বাচ্চাকে আপনি আনতে পারছেন না, তো আপনার বাচ্চাকে আপনি আনেন। সেক্ষেত্রে আপনাকে যেটা দেখাতে হয় সেটা হচ্ছে যে আপনারই বাচ্চার সোল রেসপন্সিবিলিটি আছে। বাচ্চার মা ওখানে থাকলেও বাচ্চার মার রেসপন্সিবিলিটি সোল নয়। এবং এটা কিন্তু প্রমাণ করা অনেক ক্ষেত্রে ইজি নয়। একজন কলার যুক্ত হচ্ছেন, কলটা নিয়ে নিই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কলার বলেন। ভালো আছেন সাহেব? জি আলহামদুলিল্লাহ, আপনি ভালো? জি আলহামদুলিল্লাহ। আপনাদের প্রোগ্রাম দেখে আমি খুব উপকৃত হয়েছি, আমাদের কমিউনিটির মানুষ। Thank you. আপনাকে একটা প্রশ্ন রাখতে চাই সাহেব। জি বলেন। আচ্ছা, আমি এই 10 বছরের আগে এদেশে বৈধ হয়েছি। তো তারা আমার 3 নম্বর বার এটা আমি এক্সটেনশন করছি। ওরা আমাকে ইমেল করে জানাইছে যে ভিসা দিয়ে দিচ্ছে। প্রায় আমি লাস্ট ফেব্রুয়ারিতে করছিলাম, 1 বছর পরে আমার জানাইছে। জি। তো এখন আমার ইমেল করে দিয়েছে আমার সলিসিটরের কাছে যে এই কি করবো, ভিসা দিয়ে দিচ্ছে। আমার পাসপোর্টটা এখনো দেয় নাই, ভবিষ্যৎ আছে। কতদিন লাগবে ভাইজান আমার এই পাসপোর্টটা? এটা এনি টাইম আসতে পারে। যদি আপনার 1 সপ্তাহের মধ্যে না আসে তো আপনি ওদেরকে ইমেল করেন বা চিঠি লিখেন, ইমেল করেন, ওটা তাড়াতাড়ি চলে আসবে। এখন আপনার কাজ হবে ভিসা করে নেওয়া, ঠিক আছে? আর ওইটা আপনার চলে আসবে। যদি উইদিন এ উইক না আসে তাহলে আপনি ওদেরকে চিঠি দেবেন, যদি মানে কি বলে ইমেল দিবেন। ইমেলে যদি তারা জবাব না দেয় 4 উইক্সের ভিতরে, তাহলে ওদের একটা কমপ্লেন করার জন্য একটা বিশেষ ইমেল আসছে, সেখানে আপনি ইমেল করতে পারেন, কমপ্লেন করতে পারেন। আচ্ছা, এই ভিসাটা কতদিন, এটা আনার পরে কতদিন করতে হবে এই ভিসাটা?
ই ভিসা আপনাকে করতে হয়, আপনি ইমিডিয়েটলি করে নেন, যেহেতু আপনাকে তারা দিয়েছে। তারা যদি কোনো ডকুমেন্ট চায়, আপনি দেখেন অনেক সময় তারা পাসপোর্ট চায়, অনেক সময় পাসপোর্ট ছাড়াও আপনাকে তারা যে ডিসিশন দিয়েছে সেটা দিয়েও আপনার করে নেওয়া যায়। আপনি ই ভিসা করেন। ই ভিসা যদি আপনি কোনো কারণে করতে না পারেন, নিজের প্রবলেম হয়, তাহলে যে কোনো জব সেন্টারে গেলে বা সিটিজেন অ্যাডভাইস ব্যুরোতে গেলে ওরা আপনার জন্য করে দেবে। ওকে, থ্যাংক ইউ ভাইজান, থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ। আমরা আবার যে বিষয়ে কথা বলছিলাম সেটা হচ্ছে এই যে ক্ষেত্রে আপনি বাচ্চাকে আনতে চান, বাচ্চার মা যদি বাংলাদেশে থাকে আর বাচ্চা যদি ব্রিটিশ না হয়, সেক্ষেত্রে কিন্তু বাচ্চাকে আনতে গেলে আপনাকে দেখাতে হবে এই বাচ্চার আপনার সোল রেসপন্সিবিলিটি আছে, এবং সেটা অনেক ক্ষেত্রে কিন্তু যথেষ্ট কঠিন হয়ে যাবে। যেহেতু বাচ্চার মা আছে, তারা ধরে নেবে যেখানে এই রেসপন্সিবিলিটি আপনার বাচ্চাকে হয়তো আপনি মেনটেনেন্স দিচ্ছেন বা হয়তো তাকে সাপোর্ট করছেন, কিন্তু রেসপন্সিবিলিটি কিন্তু শেয়ার রেসপন্সিবিলিটি হলে যে শুধুমাত্র বাচ্চার ভবিষ্যতের জন্য বাচ্চা এখানে আনবেন, এটা কিন্তু এই ধরনের অ্যাপ্লিকেশনগুলি করা খুব কঠিন হয়ে যায়। তো এখানে অনেকগুলি রুল আছে, এটা হচ্ছে ইমিগ্রেশনের রুলে প্যারাগ্রাফ 297, সেটাকে দেখতে হবে। এবং এক্ষেত্রে আপনার কঠিন, যদি কোনো কারণে বাচ্চার মা বাচ্চার জীবন থেকে অনুপস্থিত হয়, হয়তো এমন হতে পারে যে বাচ্চার মা হয়তো বেঁচেই নাই, কিংবা বাচ্চার মার সাথে আপনার ছাড়াছাড়ি হয়ে গেছে, বাচ্চার মা অন্য কোথাও বিয়ে করেছে, তার অন্য সংসার হয়ে গেছে, সেক্ষেত্রে হয়তো আপনি বলতে পারেন যে বাচ্চার মা অ্যাবান্ডন করেছে বা অ্যাবডিকেট করেছে বাচ্চার রেসপন্সিবিলিটি, এবং আপনি নিজে বাচ্চার সোল রেসপন্সিবিলিটি অ্যাজিউম করেছেন। তখন নানা ধরনের টেস্ট আছে, তারা দেখবে যে বাচ্চা এখন কার সাথে আছে, বাচ্চা কি মায়ের সাথে আছে নাকি মায়ের আত্মীয়দের সাথে আছে নাকি বাবার আত্মীয়দের সাথে আছে। বাচ্চা যদি বাবার আত্মীয়দের সাথে থাকে তবে এটা কিন্তু একটা ফেভারেবল সাইন হবে আপনাদের। তো এই জিনিসটা আমরা দেখি যে প্রায় সময়ই অনেকেই এটা নিয়ে স্ট্রাগল করে, এবং স্ট্রাগল করার কারণে আমার মনে হয় যে এই বিষয়টা নিয়ে একটু ভেবে দেখতে হবে। এবং বাচ্চা কিন্তু তারা যদি ভিসা পায়, তারা কিন্তু পাবে সরাসরি ইনডেফিনিট লিভ টু এন্টার, অর্থাৎ তারা ইনডেফিনিট লিভ নিয়ে তারা এই দেশে কিন্তু এন্টার করবে, এটা কিন্তু তাদেরকে দেখতে হবে। এবং ফিও কিন্তু অনেক বেশি, 4000 পাউন্ডেরও বেশি ফি। আবার যদি বাচ্চা আপনার নিজের বাচ্চা না থাকে, কিন্তু আপনি হচ্ছেন বাচ্চার একমাত্র রিলেটিভ, ধরুন আপনি বাচ্চার মামা, কিন্তু বাচ্চার বাবা মা কেউই বেঁচে নাই, তো সেক্ষেত্রে আপনি তার রিলেটিভ হিসাবে কিন্তু বাচ্চার জন্য আপনি অ্যাপ্লাই করতে পারেন। আমরা দেখেছি যে যুদ্ধ বিধ্বস্ত সিয়েরা লিওন, ইথিওপিয়া, ইরিট্রিয়া, বিভিন্ন জায়গা থেকে অনেকেই যারা আছেন তারা কিন্তু এভাবে এদেশ থেকে তাদের ভাই বোনের সন্তানকে এদেশে তারা এনেছে, এই গ্রাউন্ডে যে বাচ্চার আসলে দেখাশোনা করার জন্য আর কেউ নাই, এবং তারাই একমাত্র ফ্যামিলি সার্ভাইভিং রিলেটিভ। এবং বাচ্চাকে ওইভাবে একা দেশে রাখা সম্ভব না, অনেক এটার জন্য একটা কম্পেলিং এবং কম্পাশনের গ্রাউন্ড আছে। তো এই ব্যাপারে কিন্তু কোনো ক্ষেত্রে বাচ্চার জন্য অ্যাপ্লিকেশান করা সম্ভব, যেখানে বাচ্চাকে দেখার জন্য কেউ নাই, বাচ্চা একটা মানবতার জীবনযাপন করছে এবং তাকে এক্সক্লুড করাটা সম্ভব নয়। এভাবে আমরা প্রচুর অ্যাপ্লিকেশন করে থাকি। আনফর্চুনেটলি আমাদের দেশ থেকে, বাংলাদেশ বা পাকিস্তান থেকে এই ধরনের অ্যাপ্লিকেশন হয় না, বাট আমরা দেখেছি যে যুদ্ধবিধ্বস্ত দেশগুলি থেকে, বিশেষ করে যেটা বললাম যে ইথিওপিয়া, সিয়েরা লিওন, ইরিট্রিয়া, এই সমস্ত দেশ থেকে প্রচুর অ্যাপ্লিকেশন হয়েছে এবং এখনও হচ্ছে। আরেকটা কথা যেটা আমি এই মুহূর্তে আপনাকে বলেছিলাম যে বাচ্চার রেসপন্সিবিলিটি যদি একটা প্যারেন্ট, ধরেন প্যারেন্টটা সেপারেটেড হয়ে গেছে, বাচ্চা সেপারেটেড হয়ে যে প্যারেন্টটা দেশের বাইরে আছে তার সাথে ছিল, এখন সেই প্যারেন্ট কোনো কারণে বাচ্চার আর রেসপন্সিবিলিটি নিতে পারছে না, হতে পারে সে অন্য কান্ট্রিতে মুভ করে গেছে, হতে পারে যে সে তার নতুন জীবন, নতুন ফ্যামিলি লাইফ সে স্টার্ট করেছে, তার নতুন হাজব্যান্ড হয়তো বাচ্চাকে চায় না, যেটাকে আমরা বললাম, এটাকে বললাম যে বাচ্চার রেসপন্সিবিলিটি অ্যাবডিকেট করেছে। এখানে অবশ্যই আপনি বিভিন্ন প্রমাণ টমান দেখিয়ে এই বাচ্চাকে কিন্তু এদেশে নিয়ে আসা সম্ভব। ওই একই রুল যেটা বললাম যে ইমিগ্রেশনের রুলে প্যারাগ্রাফ 297 অনুযায়ী আপনি বাচ্চাকে আনবেন, এবং এটার ভিতরে অবশ্যই আপনি হিউম্যান রাইটসও আর্গুমেন্ট করবেন। একজন কলার যুক্ত হচ্ছেন, দেখি কে আছেন। হ্যালো কলার। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি জানতে চাচ্ছিলাম যে আমার ছেলের দুটো বাচ্চা বাংলাদেশেই হয়েছে, কিন্তু ও ব্রিটিশ, ও এখানে ব্রিটিশ হয়েছে আর কি,
আমরা 2000 সালে এসেছি, 2000 মানে হ্যাঁ 2000 সালে এসেছি আর কি। এসে ও ব্রিটিশ, ও এখানে পড়ালেখা করে, ওখানেই চাকরি করে পড়ালেখার পরে। তো দুটো বাচ্চার আপনার পাসপোর্ট হয়ে গেছে, কিন্তু বৌমাটা আসতে পারছে না। বৌমা ইংলিশ পাসও করে গেছে, বাট রিসেন্টলি আমার ছেলের জবটা চলে গেছে আর কি। তো তো এখন বাচ্চাদের পাসপোর্ট দেখিয়ে কি দুই বাচ্চার মা হিসাবে কি কোনো রকমের সিস্টেম আছে বৌমাকে আনার? যেখানে যেখানে প্রবলেমটা হচ্ছে যে বাচ্চাকে নিয়ে আপনি অ্যাপ্লাই করতে পারেন হিউম্যান রাইটসে আউটসাইড দ্য রুল, আপনি বলতে পারেন সেক্ষেত্রে তারা হয়তো আউটসাইড দ্য রুল, আগেই বলছে এটা ইমিগ্রেশনের রুলের মধ্যে নাই, আউটসাইড দ্য রুলে আপনি অ্যাপ্লাই করতে পারেন। বা তারা কিন্তু বাচ্চাদের সাথেও তারা সেই ভিজিট ভিসা নিয়ে এখানে আসতে পারে, এখানে আসলে তার অ্যাপ্লিকেশন করে সাকসেসফুল হবে। বাট এটা সম্ভব আউটসাইড দ্য রুল অ্যাপ্লিকেশন করা। আউটসাইড দ্য রুল মনে রাখবেন, ওয়াইডার হিউম্যান রাইটসের গ্রাউন্ডে বলতে হবে যে বাচ্চারা ব্রিটিশ, বাচ্চারা তাদের লাইফ, তাদের যে রাইট আছে অ্যাজ এ ব্রিটিশ সিটিজেন সেটা তারা প্রপারলি এক্সারসাইজ করতে পারছে না এদেশে না আসলে। তো সেটা নিয়ে আপনাকে অবশ্যই খুব ভালোভাবে রিপ্রেজেন্টেশন করতে হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আবার একটু বলেন স্যার, ওইটা কি বললেন যে আপনার ইমিগ্রেশনের রুলের ভিতরে এই প্রভিশনটা নাই। এই প্রভিশনটা থাকতো যদি বাচ্চারা এই দেশে থাকতো, তো সেক্ষেত্রে তাকে আউটসাইড দ্য রুল তাকে অ্যাপ্লাই করতে হবে কম্পেলিং এবং কম্পেশনের গ্রাউন্ডে। আপনাকে বলতে হবে যে বাচ্চারা ব্রিটিশ সিটিজেন, তারা এদেশে আসতে হবে, তাদের যে রাইট আছে অ্যাজ এ ব্রিটিশ সিটিজেন সেটা তারা এক্সারসাইজ করতে পারছে না, না আসতে পারলে এখানে আসতে হবে। এবং বাচ্চারা মা ছাড়া এদেশে আসবে কী করে, অনেক সুন্দরভাবে আপনাকে রিপ্রেজেন্টেশন করতে হবে। তো ঠিক আছে, আজকে আমাদের অনুষ্ঠানের শেষ পর্যায়ে আসলাম, আশা করি আপনি আমাদের উত্তরটা বুঝতে পেরেছেন। তো যাই হোক, দর্শকবৃন্দ, ফুলি 2 সপ্তাহ পরে রমজানের আগে, ততদিন ভালো থাকেন, সুখে থাকেন, আনন্দে থাকেন।